বনানীতে হোটেল রেন্ট্রিতে ধর্ষণ মামলার রায় আজ। আপন জুয়েলার্সের শাফাত আহমেদ সহ আসামি ৫ জন। শিশুদের পুষ্টিহীনতার হার বেড়েছে দ্বিগুণ, অভিভাবকের আয় কমে যাওয়া অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। তৈরি পোশাকের বাক্সে বিদেশি মুদ্রা পাচার মামলার তদন্তে অগ্রগতি নেই। ১ মাসেও মূল হোতার খোঁজ পায়নি পুলিশ। ঢাকায় বসে অনলাইনে খেলা হচ্ছে জুয়া, চলছে ক্যাসিনো, আইন না থাকায় মামলা করতে পারছে না পুলিশ। প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের মূল পর্বে জার্মানি ৪-০ গোলে হারাল নর্থ মেসিডোনিয়াকে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে বিস্তারিত খবরে। রাজধানীর বনানীতে রেন্ট্রি হোটেলে ২ শিক্ষার্থী ধর্ষণ মামলায় শাফাত আহমেদ সহ ৫ আসামির বিরুদ্ধে রায় আজ সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক কামরুন নাহারের আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে গত ৩ অক্টোবর রাষ্ট্র ও আসামি পক্ষ যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করেন আদালত। পাশাপাশি ওই দিন মামলার ৫ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশও দেওয়া হয়। ২০১৭ সালে বনানীর রেন্ট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ২ তরুণীকে ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা হয়। পরে সে বছরই মামলার প্রধান আসামি শাফাত আহমেদ সহ ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। শাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে। তিনি ছাড়া মামলার অপর ৪ আসামি হলেন শাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিফ, নাইম আশরাফ, শাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়ি চালক বিল্লাল হোসেন। সম্প্রতি শিশুদের পুষ্টিহীনতায় ভোগার হার বেড়েছে দ্বিগুণেরও বেশি। অপুষ্টি বাড়ায় ভবিষ্যতে নানা ধরনের শারীরিক জটিলতার আশঙ্কা চিকিৎসকদের। অভিভাবকদের আয় কমে যাওয়াকে অন্যতম কারণ উল্লেখ করে এটি মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রতিদিন চিকিৎসা নিতে আসে ২৫০ থেকে ৩০০ শিশু। চিকিৎসকরা বলছেন, সম্প্রতি কম ওজন ও পুষ্টিহীনতায় ভোগা শিশুর সংখ্যা বেড়েছে আশঙ্কাজনকভাবে। পুষ্টি সমৃদ্ধ খাবারের অভাব এর জন্য দায়ী। মারাত্মক তীব্র অপুষ্টি রোগীগুলোকে আমাদেরকে ভর্তি করতে হতো এবং তাদের সংখ্যা ছিল খুবই কম, ৬ থেকে ৭টা রোগী পার মান্থে আমাদের ভর্তি হতো। এখন করোনা পরবর্তী সময়ে সেটা একটু বেড়ে গিয়েছে। এখন প্রায় প্রতি মাসে আমরা ১০ থেকে ১৫টা রোগী পাচ্ছি যেগুলো মারাত্মক তীব্র অপুষ্টি এবং মাঝারি তীব্র অপুষ্টিতে আক্রান্ত। সবসময় কিন্তু ভিকটিম বা শিকার হয়, যুদ্ধ বলেন, প্রাকৃতিক দুর্যোগ বলেন, সবচেয়ে বেশি কিন্তু শিকার হয় শিশুরা এবং বৃদ্ধরা। এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে আপনার ক্রয় ক্ষমতা লোকের কমে যাওয়া, তার ফলে এর প্রভাবে যেটা খাবারের উপর হওয়া, যে খাবারটা কেনার দরকার ছিল সেই খাবারটা কিন্তু সবাই কিনতে পারেননি। ক্রয় ক্ষমতা কমায় পুষ্টি সমৃদ্ধ খাবারের দিকে মনোযোগী হতে পারছেন না সাধারণ মানুষ। এর প্রভাব পড়েছে শিশু খাদ্যে। এই ঘাটতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপের তাগিদ পুষ্টিবিদদের। আমাদের যে ইনকাম সোর্স আছে সেখানের উপর করোনাতে প্রত্যেক মিডল ক্লাস ফ্যামিলি বলেন, লোয়ার ক্লাস ফ্যামিলি সবার উপর একটু এফেক্ট হলেও পড়েছে। আমরা আগে প্রতিনিয়ত যেই প্রোটিন সমৃদ্ধ, ভিটামিন সমৃদ্ধ এবং পুষ্টিকর খাবার বাচ্চাদের জন্য এনশিওর করতে পারতাম, সেগুলোতে একটু হলেও আমরা ধাক্কা খেয়েছিলাম এবং সেটারই এফেক্ট আমরা মনে করছি যে এই বাচ্চাগুলো ক্ষীণকায় বা খর্বকায় হচ্ছে। অপুষ্টি ও কম ওজনের শিশুর ভবিষ্যতে নানা জটিলতা দেখা দিতে পারে। এ কারণে শিশু স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সজাগ হবার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্রিকেট ম্যাচ বা ইংলিশ প্রিমিয়ার লিগ, এ নিয়ে ঢাকায় বসেই অনলাইনে খেলা যাচ্ছে জুয়া, চলছে অনলাইন ক্যাসিনো, আর এর লেনদেন হচ্ছে বিকাশ, নগদ, রকেট বা ভিসা, মাস্টার কার্ডে। প্রতিরোধে কোনো আইন না থাকায় মামলা করতে পারছে না পুলিশ। তবে আইনমন্ত্রী বলছেন, দরকারি ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ স্কটল্যান্ডের ম্যাচ ১৯ অক্টোবর ওমানে। এরই মধ্যে অনলাইনে 1x বেট ও বেট 365-এ সরব জুয়ারিরা। প্রথম বলে কত রান বা ওয়াইড হবে কিনা তা নিয়ে তুঙ্গে দরদাম, আর এই টাকা চলে যাচ্ছে দেশের বাইরে।
শুধু বিদেশি নয়, মোস্ট বেট বিডি নামে কোম্পানিও জুয়া আর ক্যাসিনো চালাচ্ছে দেশে। নাম পরিচয় গোপন করে ক্লাউড স্পেসে ওয়েবসাইট ও অ্যাপস খুলেছে তারা। লেনদেন হচ্ছে বিকাশ, নগদ এবং ব্যাংকের এটিএম কার্ডে। তবে এই অপরাধে আইনের আওতায় আনার বিধান নেই 1867 সালের পাবলিক গ্যাম্বলিং অ্যাক্টে। নেটওয়ার্কিং অ্যাপ ডেভেলপার ও লেনদেনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না আইনশৃঙ্খলা বাহিনী। এই অ্যাপগুলো তো বাইরে, সুতরাং এটি হোয়াইট চ্যানেলের সুযোগ কিন্তু নাই। যে কোনোভাবেই হোক না কেন এই মানিটা লন্ডার্ড হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। অ্যাবসলিউটলি পাচারই বলতে পারে না। অ্যাপ্রোপ্রিয়েট লটার থাকলে পরে আমাদের জন্য কাজ করতে অনেক সহজ হয়। আর সবচেয়ে বড় কথা যে যারা জুয়া খেলেন এখানে অভিযোগকারী আসলে পাওয়া যায় না, কারণ এটা একটা নেশার মতো বিষয়। অভিযোগকারী না পাওয়া গেলে আপনি আইনের ভিত্তিটা তো দাঁড় করাতে হবে। আমরা আইন সংশোধনের জন্য আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা একটা প্রস্তাব পাঠাবো। তো এইটির জন্য কাজ শুরু হয়েছে। প্রকৃতপক্ষে আমাদের এখন যে ডিজিটাল নিরাপত্তা আইন আছে সেই আইন অনুযায়ী শুধু জুয়ার সাথে সম্পৃক্ত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তেমন সুযোগ নাই। আর এই জুয়ার টাকা ব্যাংকিং চ্যানেলে বিদেশে যাচ্ছে বলে জানাচ্ছেন তদন্ত কর্মকর্তারা। প্রতিষ্ঠানগুলোর কোনো ঠিকানা বা পরিচালনাকারী দেশে নেই, তাই প্রতারণার জবাবদিহিতাও করতে হচ্ছে না। এই অবস্থায় আইনমন্ত্রী বলছেন শীঘ্রই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে এবং সেটার আওতায় যদি এখন পর্যন্ত না হয়, কারণ হচ্ছে এটা একটা অভিনব অপরাধ এখন শুরু হয়েছে। এই অপরাধ এটা বন্ধ করার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যদি সংশোধন দরকার করা যাবে। এদিকে জুয়া বাবদ দিনে কত টাকা মানি লন্ডারিং হচ্ছে তার কোনো হিসেব নেই সরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কার্গো ভিলেজ দিয়ে তৈরি পোশাকের বক্সে 12.5 কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা পাচার মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। প্রায় 1 মাস হতে চললেও রপ্তানিকারক ও মূল হোতার সন্ধান পায়নি পুলিশ। এমন চাঞ্চল্যকর ঘটনা তদন্তে কাস্টমস কর্মকর্তারাও নীরব। তবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। 13 সেপ্টেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গার্মেন্টস পণ্য ঘোষণার একটি রপ্তানি চালানে সন্দেহ হয় নিরাপত্তা সংস্থা এফসেকের। তল্লাশিতে মেলে 55 লাখ সৌদি রিয়াল ও 20,000 সিঙ্গাপুর ডলার। এ সময় হাসান আলী নামে একজনকে আটক করা হয়। অর্থ আটক ব্যক্তিকে কাস্টমস হাউসে হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে বিমানবন্দর থানায় মামলা করে কাস্টম হাউস। বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের মামলা করে দায় সেরেছে কাস্টমস হাউস কর্তৃপক্ষ। তাদের হাতে চোরাচালানে জড়িত রপ্তানিকারকের যে তথ্য আছে সেগুলো তারা পুলিশকে দেয়নি। এমনকি তদন্তকারী পুলিশ কর্মকর্তাও কাস্টমস হাউসের কাছে কোনো তথ্য জানতে চায়নি। যদিও পুলিশ দাবি করছে চোরাকারবারিদের ধরতে অভিযান অব্যাহত আছে। বিল অফ এন্ট্রির তথ্যে রপ্তানিকারক প্রতিষ্ঠান স্টার এক্সপ্রেস লাইন আর তাদের C&F এজেন্ট মার্কসম্যান ইন্টারন্যাশনাল। সিঙ্গাপুরে এই টাকার প্রাপক নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল কোরিয়ার। কাস্টমসের আমদানি রপ্তানির সফটওয়্যার এসআইকুডা ওয়ার্ল্ডের তথ্য বলছে চলতি বছরে স্টার এক্সপ্রেস এ ধরনের আরও 86টি বিল অফ এন্ট্রি জমা দেয়, যার অনেকগুলো চালানই রপ্তানি হয়। এসব রপ্তানিতে তারা 3টি C&F প্রতিষ্ঠানের সহযোগিতা নেয়। চালান ধরা পড়ার পর থেকে উধাও স্টার এক্সপ্রেস লাইনের মালিক ও কর্মীরা। রাজধানীর ফকিরাপুলের শতাব্দী সেন্টারে তাদের অফিস বন্ধ। মালিক জনৈক রাকিবউদ্দিন সিদ্দিকী জাতীয় পরিচয়পত্র নিয়েছেন গুলশানের এই বাসার ঠিকানায়, তবে এখানে তিনি থাকেন না। শুল্ক গোয়েন্দারা বলছেন এ ঘটনায় আরো বড় চক্র জড়িত। স্টার এক্সপ্রেস শুধু পাচারের কাজ করত। আমরা এরকম সেন্সিটিভ ইস্যুতে আমরা মানি লন্ডারিং তদন্ত করি। মানি লন্ডারিং তদন্তের একটা প্রক্রিয়া আছে। প্রথমে ইনফরমেশন কালেকশন করতে হয়, তারপরে অনুসন্ধান করতে হয়, এরপরে অনুসন্ধান রিপোর্ট আমরা আমাদের যে সংস্থা এনবিআর পাঠায়। এনবিআর যখন অনুসন্ধান রিপোর্ট যখন অনুমোদন করে তখন আমরা মামলা দায়ের করি। কার্গো ভিলেজ দিয়ে রপ্তানি পণ্যের মোড়কে টাকা পাচার ধরা পড়ার ঘটনা এটাই প্রথম। পাচারকারীরা বিদেশে পালিয়েছেন নাকি দেশেই লুকিয়ে রয়েছেন নিশ্চিত নন তদন্তকারীরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রূপপুরের পর দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সমর্থন এবং সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে রাশিয়ার অব্যাহত সহযোগিতার প্রয়োজন।
নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী রোসাটমের মহাপরিচালককে দেশীয় জনবলকে প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশি প্রকৌশলীরাই চালাতে পারেন। এ সময় অ্যালেক্সি লিকাচেভ বলেন, প্রশিক্ষণ ও বাংলাদেশের বিদ্যুৎ খাতে রাশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে। তার মতে 2023 সালের মধ্যে বাংলাদেশ পরমাণু শক্তিধর দেশে পরিণত হবে। দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী দক্ষিণ কোরিয়া। দেশটির রাষ্ট্রদূত লি চাং কেউন জানান, কারিগরি সহযোগিতার পাশাপাশি মেগা প্রকল্পে অর্থায়নের সক্ষমতা কোরিয়ার রয়েছে। সোমবার দুপুরে সোনারগাঁয়ের পানাম নগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানান। এ সময় রাষ্ট্রদূত বলেন, এরই মধ্যে দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। এখন এই বিনিয়োগ প্রশ্নে দুদেশের মধ্যে আলোচনা না হলেও সরকারি বেসরকারি খাত থেকে অর্থায়ন করা অসম্ভব হবে না। আমরা বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহী, কারণ আমাদের সক্ষমতা ও প্রযুক্তি সবই আছে। দক্ষিণ কোরিয়ার পক্ষে অর্থায়নের বিষয়ে আমি এখনই কোনো কিছু বলতে পারছি না, তবে টেকনিক্যাল বিষয়ে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আরও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে আওয়ামী লীগ। দল ও সরকারের বিরুদ্ধে চালিয়ে যাওয়া বিএনপি সব ধরনের প্রচারণার জবাব উন্নয়নের মাধ্যমেই দেয়া হবে। সোমবার সকালে রাজধানীতে একটি ওয়ার্ডের সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মোহাম্মদপুরে শুরু হয় মহানগর উত্তর আওয়ামী লীগের 29 নম্বর ওয়ার্ডের সম্মেলন। নিজেদের বক্তব্যে কেন্দ্রীয় নেতারা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন, তাগিদ দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের সরকার ও আওয়ামী লীগকে নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের কড়া সমালোচনা করেন। আগামী বছর যখন মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, বাস র্যাপিড ট্রানজিট, এই 4টা প্রকল্প, মেগা প্রকল্প যখন উদ্বোধন হবে, বিএনপি সমালোচনার মুখ জনগণই বন্ধ করবে। আমরা তাদের অপপ্রচারের জবাব দেব আমাদের উন্নয়ন দিয়ে, আমাদের অর্জন দিয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় নিশ্চিতে আওয়ামী লীগ আরও ইতিবাচকভাবে এগোবে বলে জানান তিনি। ভালো মানুষরা যত আওয়ামী লীগে আসবে, আওয়ামী লীগ ততই শক্তিশালী হবে এবং আমরা আওয়ামী লীগকে একটি আধুনিক, সুশৃঙ্খল, সুসংগঠিত, আরো আধুনিক, আরো স্মার্ট পার্টি হিসাবে আগামী ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিএনপি অন্তর্কন্দলে জর্জরিত উল্লেখ করে ওবায়দুল কাদের মন্তব্য করেন, দলের গণতন্ত্রহীনতার কারণেই নেতারা বিএনপি ছেড়ে যাচ্ছেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা রায় আজ। দুদকের করা এই মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে এই রায় দেওয়া হবে। গত সোমবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য 12 অক্টোবর দিন ঠিক করেন। এর আগে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হন বাবর। 2008 সালে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত শেষে ওই বছরের 16 জুলাই দুদক আদালতে চার্জশিট দাখিল করে। এর আগে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিদেশি চ্যানেলের ক্লিন ফিড বা বিজ্ঞাপন মুক্ত প্রচার বাস্তবায়নের মধ্যে এবার কেবল লাইন ডিজিটালাইজেশনে কড়াকড়ি আরোপের কথা জানিয়েছে সরকার। সচিবালয়ে সোমবার এক ব্রিফিংয়ে 1 নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কেবল টিভি ডিজিটালাইজেশন বাধ্যতামূলক করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তিনি জানান, ডিজিটালাইজেশনের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা করেই নেওয়া হয়েছে। কেবল টিভি ডিজিটালাইজ না হয় সরকার বছরে 2000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সম্প্রচার মাধ্যম। অবশ্য কেবল অপারেটরদের কাছ থেকে একটি আবেদন আসার কথাও জানান তিনি। অবশ্যই ডিজিটালাইজেশন করতে হবে। ডিজিটালাইজেশন না হওয়ার কারণে যেটি হচ্ছে,
সরকার রাজস্ব হারাচ্ছে বছরে প্রায় 2000 কোটি টাকা সরকার, এবং একই সাথে টেলিভিশন চ্যানেলগুলো কোনো চ্যানেল চায় যে তারা পে চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করার, সেটিও তারা আত্মপ্রকাশ করতে পারছে না। ডিজিটালাইজেশন না থাকলে সেটি আত্মপ্রকাশ করে কোনো লাভ হবে না। শারদীয় দুর্গোৎসবে আজ মহাসপ্তমী। সকালে নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী বিহিত পূজা শুরু হবে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। আগামীকাল বুধবার হবে মহা অষ্টমী। এরপর পর্যায়ক্রমে 14 ও 15 অক্টোবর হবে নবমী ও দশমী। এর আগে সোমবার নানা আয়োজনে উদযাপন করা হয় ষষ্ঠী পূজা। ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খ আর কাঁসর ঘণ্টা বাজিয়ে নানা আয়োজনে ষষ্ঠী পূজায় দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানান ভক্তরা। এবার দেশজুড়ে মোট 32,117 মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। করোনা সংক্রমণ রোধে মণ্ডপে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে তৎপর আছেন র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, মহাসপ্তমীতে কি কি আয়োজন রয়েছে আর স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবে। মহাসপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত যে মণ্ডপে রয়েছি সেখানে শুরু হয়নি, এবং আমাদেরকে বলা হয়েছে সকাল 9টার পর এই মণ্ডপটিতে সপ্তমীর পূজা যে সেটি শুরু হবে, এবং এখন সেই প্রস্তুতি চলছে এবং এখনো পর্যন্ত ভক্তরা কিন্তু এখানে এসে পৌঁছাননি। হয়তো তারা ধারণা করছেন সকাল 8টার পর থেকে যে এখানকার যারা পূজা দিতে আসবেন তারা আসা শুরু করবেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের খুলশীর মতিঝর্ণার একটি মণ্ডপে, এবং এখানেও সারা দেশের মতো গতকাল থেকে এই যে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে যে 5 দিন ব্যাপী দুর্গোৎসবের যেই আমেজ, যে উৎসবের আমেজ, সেটি কিন্তু এখানেও আমরা দেখতে পেয়েছি। এবং গতকাল একেবারে সকাল থেকেই এখানে উৎসবমুখর পরিবেশে যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি হয়েছে, এবং বিকেলে আমরা দেখেছি একেবারে আলোক ঝলমল পরিবেশে এখানে প্রত্যেকটা মণ্ডপেই আসলে একই চিত্র আমরা দেখতে পেয়েছি। তো গত 2 বছর ধরে আমরা যেটি দেখেছিলাম যে করোনার প্রভাবে পূজা মণ্ডপগুলোতে কিন্তু যে উৎসবের আমেজটা কিছুটা কম ছিল, কিন্তু এবার যেহেতু করোনার প্রকোপ কিছুটা কমেছে, এই কারণে যে ভক্তদের মধ্যে আমরা দেখেছি যে বাড়তি একটা উৎসবের আমেজ যেমন দেখেছি, একই সঙ্গে পূজা মণ্ডপের যারা আয়োজক রয়েছেন তারাও কিন্তু গত 2 বারের তুলনায় এবার তাদের বাজেট কিছুটা বাড়িয়েছেন, এবং গত 2 বার যে ছোট পরিসরে পূজা করার একটা প্রবণতা আমরা বিভিন্ন মণ্ডপগুলোতে দেখেছিলাম সেটিও কিছুটা বেড়েছে। আর একই সঙ্গে গত বছর আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধির যে কড়াকড়ি সেটি মানুষের মধ্যে ছিল, এবং এবার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হলেও সাধারণ মানুষের মধ্যে সেই ভীতি কিছুটা কেটে গেছে, এবং যার কারণে সেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতার ক্ষেত্রে কিছুটা উদাসীনতা কিন্তু আমরা গতকালও লক্ষ্য করেছি। এটি সামনে যখন মণ্ডপগুলোতে সাধারণ মানুষের ভিড় বাড়বে, কারণ অনেকেই প্রতিমা দেখতে আসেন, এবং কেবল সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও কিন্তু পূজা মণ্ডপে এসে প্রতিমা দেখার প্রবণতা দীর্ঘদিন ধরেই। তো এই কারণে তখন মানুষের ভিড় বাড়লে যে তখন স্বাস্থ্যবিধি কতটুকু মানা হয় সেটি নিয়ে এখানকার মানুষের মধ্যে আমরা সংখ্যা দেখেছি, এবং যদিও আয়োজকরা বলছেন তারা মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধিগুলো মানার ব্যাপারে তারা সচেতন রয়েছেন। আরেকটি বিষয় হলো, আমরা দেখেছি আগে যে গেল কয়েক বছর ধরে পূজা মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং কড়াকড়ি আমরা দেখতাম, কিন্তু এবার কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর যে সার্বক্ষণিক যে উপস্থিতি সেটি কিন্তু রাখা হয়নি। তারা বলছেন যে এটির কারণে পূজার উৎসবের যাতে কোনো ভাটা না পড়ে সেজন্যই মূলত এটি করা হয়েছে। তবে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে, বিশেষ করে মোবাইল টিমের মাধ্যমে যে তারা এটি নজরদারি করছেন, পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা প্রত্যেকটি মণ্ডপে কাজ করছেন বলে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো ইফতেখার, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার রাজশাহীর খবর জেনে আসি, সেখান থেকে আছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে পূজার আয়োজন কেমন দেখছেন? নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ধরনের ব্যবস্থা নিয়েছে? উৎসাহ এবং বড় উৎসব শুরু হয়েছে
আজ মহাসপ্তমী, আজ অশুভ শক্তিকে শোধন ও দেবীকে চক্ষুদানের মধ্য দিয়ে কিন্তু সপ্তমী, আজ অশুভ শক্তিকে শোধন ও দেবীকে চক্ষুদানের মধ্য দিয়ে কিন্তু সপ্তমী পূজা অনুষ্ঠিত হবে। আমরা এখন যে মণ্ডপটিতে আছি, এই মণ্ডপটিতে এখনো কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা সপ্তমী পূজার সেইটি শুরু হয়নি। তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে অশুভ যে শক্তি সেটিকে শোধন করবে, পাশাপাশি এখানে দেবী দুর্গাকে আজকে চক্ষুদান করা হবে এবং এর আগে প্রকৃতির বিভিন্ন সৃষ্টির মধ্যে 9টি ফুল, ফল এবং পাতা দিয়ে পূজার মাধ্যমে এই অশুভ শক্তিকে শোধনের পর দেবী দুর্গাকে মনের মধ্যে তারা স্থাপন করবেন এবং তারপরে তারা এখানে পূজা করবেন এবং আজকের এই পূজাকে পরিবার সহ সারা পৃথিবীর মানুষের সুখ শান্তি ও কল্যাণের জন্য তারা প্রার্থনা করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আর নিরাপত্তার কথাটা যদি বলি, আমরা দেখতে পাইছি যে আগে যেমন স্থায়ীভাবে পুলিশ সদস্যরা বিভিন্ন পূজা মণ্ডপে অবস্থান করতে, সেইটি এবার নেই, তবে তাদের যে নজরদারি সেইটি কিন্তু আছে। আমরা এখন যে মণ্ডপে লক্ষ্মীনারায়ণ যে বিগ্রহ ঠাকুর মন্দিরে, এখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখছি, অর্থাৎ নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি কিন্তু এবার পূজা মণ্ডপগুলোতে নেই, যদিও স্থায়ীভাবে সেখানে আনসার বা পুলিশ সদস্যদের উপস্থিতি নেই। আমরা দেখতে পাচ্ছি আনসার বা পুলিশ সদস্য না থাকলেও কিন্তু এখানে প্রতিটি মণ্ডপের যে পূজা আয়োজকরা আছে তারা কিন্তু প্রাইভেট সিকিউরিটি এজেন্সি থেকে তারা তাদের একজন করে সদস্য তারা এখানে মোতায়েন করছে, যেহেতু অনেক আয়োজকরাই সার্বক্ষণিক গভীর রাতের পর সার্বক্ষণিক মণ্ডপে থাকতে পারেন না, সেক্ষেত্রে তারা প্রাইভেট সিকিউরিটি এজেন্সি থেকে তারা লোক নিয়েছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছে, এই যে 5 দিনব্যাপী যে মহা উৎসব শুরু হয়েছে, এই উৎসব যেন একেবারে নির্বিঘ্নে পালন করতে পারে, সেক্ষেত্রে তারা তাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা গ্রহণ করেছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ থাকছে, আইন শৃঙ্খলা বাহিনী থাকছে, বিভিন্ন থানার সংলগ্ন যে মণ্ডপগুলো আছে সেগুলোতে থানার সার্বক্ষণিক মনিটরিং থাকছে। রাজশাহী জেলায় মোট রাজশাহী মেট্রোপলিটন এলাকা এবং জেলা মিলে মোট 356টি মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মেট্রোপলিটন পুলিশের যে এরিয়া তার মধ্যে 92টি এবং জেলায় 262টি, অর্থাৎ সব মিলিয়ে 356টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে যেহেতু এখন সকাল 7টা বাজে, 9টার আগে যে সপ্তমী পূজা সেইটি অনুষ্ঠিত হবে না, সেক্ষেত্রে এখন যে পূজার আনুষ্ঠানিকতা সেইটি আমরা দেখাতে পারছি না। তবে আমরা দেখছি এই সকালবেলা হলে অনেক ভক্ত কিন্তু এই মণ্ডপে আসছেন। তবে আমরা দেখছি এই সকালবেলা হলে অনেক ভক্ত কিন্তু এই মণ্ডপে আসছেন, তাদের শ্রদ্ধা জানাচ্ছেন এবং ফিরে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা বিভিন্ন মণ্ডপে যাচ্ছেন, তাদের শ্রদ্ধা জানাচ্ছেন এবং পরিবার পরিজন নিয়ে ঘোরাফেরা করছেন। এবং আজকে সপ্তমী, আগামীকাল অষ্টমী এবং তারপর নবমী, দশমীর মধ্যে দিয়ে এই 15ই অক্টোবর দশমীর মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের যে মহোৎসব সেইটি কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হবে। একসময় ভারতবর্ষে দুর্গাপূজার আয়োজন হতো শুধু বনেদি পরিবারে, কালের বিবর্তনে এখন তা সার্বজনীন। সেসব আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হতো সিলেটে, তবে জৌলুস হারালেও সে ঐতিহ্য এখনো টিকে আছে বংশ পরম্পরায়। নগরীর শেখঘাট এলাকায় লাল ব্রাদার্স হাউসে দুর্গাপূজা শুরু 1806 সালে। এসব অনুষ্ঠানে ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে আসতেন শিল্পীরা। আয়োজন দেখতে স্বয়ং এসেছেন জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বোস, কাজী নজরুল ইসলাম সহ অনেক কিংবদন্তি। বিভিন্ন নেতারা বিভিন্ন সময়ে, এমনকি স্থানীয় যে প্রশাসনের ডিসি থেকে শুরু করে মেয়র, ওনারা সবসময় আমাদের পুজোতে এখনো আসা যাওয়া করেন। হাওয়াপাড়ার ঘোষ ভবনে জোড়া কাঠামে দুর্গাপূজা শুরু 1840 সালে, আর সেনবাড়ির পূজাও 210 বছরের পুরনো। আগের যে জৌলসটা ছিল সেটা আর এখন নেই, তো এখন একটি কাঠামো দিয়েই পূজা হয়, তবে পূজার সব নিয়ম নীতি বা আচার অনুষ্ঠান সবগুলো মেনেই পুজো করা হয়। উড়িষ্যা বা ওইসব বিহার ওইসব অঞ্চল থেকেও বিভিন্ন ধরনের শিল্পীরা এসে এখানে অনুষ্ঠান এগুলো করে যেতেন। তো বর্তমানে সেই আনুষঙ্গিক বিষয়গুলো আর হয়তো সম্ভবপর হয়ে ওঠে না। সে সময় প্রতিমা ও পূজা মণ্ডপের সাজসজ্জায় ছিল আভিজাত্য, উপস্থাপন হতো নানা পটভূমি। দুর্গাপূজার এসব ইতিহাস সংরক্ষণের দাবি বিশিষ্টজনদের। ছোটবেলা ছিলাম এবং এখন এই বয়সে এসে সেই সময়কার ফ্লেভারটা এখনো পাই পুজোতে, এবং এই ফ্লেভারটা যাতে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয় সেই ব্যাপারে আমি প্রত্যেকের সাহায্য সহযোগিতা কামনা করছি। সময়ের সাথে জৌলস হারিয়েছে বনেদি পরিবারের দুর্গাপূজা আয়োজন, তবে শাস্ত্রীয় রীতিতে এখনো বংশ পরম্পরায় তা টিকে রয়েছে।
মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে পেঁয়াজের শুল্ক প্রত্যাহার এবং অপরিশোধিত সয়াবিন, পাম তেল ও চিনির শুল্ক কমাতে এনবিআরকে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজার পরিস্থিতি নিয়ে সোমবার সচিবালয়ে এক বিশেষ সভায় এই তথ্য জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে আগামী 1 মাস পেঁয়াজের বাজার নাজুক থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন বাণিজ্য সচিব। দেশে বছরে পেঁয়াজের চাহিদা 28 লাখ টন, উৎপাদন 33 লাখ টন। বিভিন্ন কারণে 30% পেঁয়াজ নষ্ট হলেও বাকি থাকে 23 লাখ টন। তাই বছরে আমদানি করতে হয় 8 থেকে 10 লাখ টন পেঁয়াজ। আমদানির মূল উৎস ভারত। তবে দেশটিতে অতিবৃষ্টি ও পূজার ছুটির কারণে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে পেঁয়াজের দাম বাড়িয়েছেন দেশের ব্যবসায়ীরা। রাজধানীর খুচরা বাজারে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজিতে, যা এক সপ্তাহ আগে ছিল 50 থেকে 55 টাকা। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। নভেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে আসবে বাজারে, তো তার আগে এই 1 মাস হয়তো একটি পেঁয়াজের মূল্য বেশি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এনবিআরকে অনুরোধ করা হয়েছে বিশেষত পেঁয়াজের যে শুল্ক আছে 5%, সেই শুল্ক প্রত্যাহার করার জন্য। বাণিজ্য সচিব জানান, বাজার স্থিতিশীল রাখতে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় আলোচনা হয় ভোজ্য তেল, চিনি ও মসুর ডালের দাম নিয়েও। ভোজ্য তেলের উপরে অ্যাডভান্স ট্যাক্স আছে, কাস্টম ডিউটি নাই, আর ভ্যাট আছে। তো সাধারণত ভ্যাট মওকুফ করা হয় না, আমরা অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স এটি বলে যেটা, সেটা প্রত্যাহারের জন্য আমরা আগেই লিখেছি। সভায় জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রতিদিন 2টি দল ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন বাজারে তদারকি চালাবে। সারা দেশে জেলা উপজেলায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে মনিটরিং চলছে বলে জানান বাণিজ্য সচিব। উমনহারা আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ই কমার্সের নামে প্রতারণা ঠেকাতে 32টি প্রতিষ্ঠানকে নজরদারিতে রেখেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এগুলোর মধ্যে 4টি প্রতিষ্ঠানের 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পেয়েছে সিআইডি। লোভনীয় অফার দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে আসছিল ই কমার্স প্রতিষ্ঠান থলে.com, উইকম.com, 24ticket.com, রিং আইডি সহ নানা প্রতিষ্ঠান। সময়মতো পণ্য না দিয়ে প্রতারণার অভিযোগে এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে। একই মালিকের থলে.com ও উই.com এর অফিসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির অন্তত 6 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে 50 দিনের মধ্যে পণ্য সরবরাহ করার শর্তে টাকা পরিশোধ করে ভুক্তভোগীরা। কিন্তু টাকা পরিশোধের পর নির্ধারিত সময়ে পণ্য দেয়নি থলে.com ও উইকম.com। আমাদের কাছে একটা শর্ট লিস্ট আছে, তাতে প্রায় 60টি প্রতিষ্ঠানের নাম আছে। তার মধ্যে 30-32টা প্রতিষ্ঠানকে আমরা এখন মনিটর করছি। আমাদের মনিটরিং এর বাইরেও 20-25টা প্রতিষ্ঠান আছে। সিআইডির আরেক অভিযানে 24ticket.com ও রিং আইডি 2 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। 24ticket.com এর বিরুদ্ধে 50 কোটি টাকা ও রিং আইডি এজেন্টের মাধ্যমে 100 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। এদের বিজনেস স্টাইলটা যেটা, তারা একটা বড় রকমের সাবস্ক্রাইবার ক্রিয়েট করে, যেহেতু এটা বড় রকমের সাবস্ক্রাইবার যদি ক্রিয়েট করা যায়, তাহলে তারপর এই বিজনেস থেকে তারা সরে আরেক ধরনের বিজনেসে চলে যাবে। যেহেতু ওনারা আমাদের মামলার আসামি, এটা আমরা প্রক্রিয়ার মধ্যে গেছি। আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েই থ্রু আমাদের ইন্টারন্যাশনাল প্রসিডিউর, ইন্টারপোলের মাধ্যমে আমরা বাকি কাজ করব। ই কমার্স প্ল্যাটফর্মে জালিয়াতির সাথে জড়িত সবাইকে শিগগিরই আইনের আওতায় আনার কথা জানিয়েছে সিআইডি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে পণ্য বেচাকেনার সময় মূল্য সংযোজন কর বা ভ্যাট অন্তর্ভুক্ত করে পণ্যের দাম লিখতে হবে। পণ্যের দাম লিখে পরে মূল্য পরিশোধের সময় ভ্যাটের অর্থ রাখা যাবে না। ভ্যাটের টাকা অন্তর্ভুক্ত করে গ্রাহকের জন্য পণ্য বা সেবার মূল্য নির্ধারণ করে সম্প্রতি আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ। এতে বলা হয়, রসিদে পণ্য বা সেবার বিবরণ, পরিমাণ এবং ভ্যাট ও সম্পূরক শুল্ক থাকলে তা যুক্ত করে দাম বাংলাদেশি মুদ্রায় লিখতে হবে। পণ্যের মূল্যে ট্যাগে পণ্যের দাম, ভ্যাটের পরিমাণ ও সম্পূরক শুল্ক প্রযোজ্য হলে আলাদা করে লিখতে হবে, যেন গ্রাহক বুঝতে পারেন পণ্য বা সেবার জন্য মোট কত টাকা পরিশোধ করতে হবে। কক্সবাজারের সরকারি কর্মকর্তাদের প্রশাসন একাডেমির জন্য 700 একর বনভূমির
বরাদ্দের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ওই বরাদ্দের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, পরিবেশ ও বন সচিব, ভূমি সচিব ও জনপ্রশাসন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিটের প্রেক্ষিতে আজ এই আদেশ দেয় হাইকোর্ট। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন ওই এলাকা প্রতিবেশগতভাবে সংকটাপন্ন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগে চক্রের মূল হোতাসহ 5 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ সময় তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, টোকেন স্লিপ, ফোন সেট ও আবেদনকারীদের কাগজপত্র জব্দ করা হয়। সিআইডি জানায়, চক্রটি গত 1 দশক ধরে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের নাম করে ভুয়া কাগজপত্র বানিয়ে প্রতারণা করে আসছিল। চক্রটি সেনাবাহিনী ও সিআইডিতে ভুয়া নিয়োগপত্র তৈরি করত। চক্রটি 8 থেকে 10 লাখ টাকা করে 11 চাকরি প্রার্থীর কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়। যখন হেডকোয়ার্টারে যায়, আর্মি হেডকোয়ার্টারে, তখন তারা বলে যে না, এটা তো আমাদের না, এটা ভুয়া। আশ্চর্যের আরো একটা বিষয় আছে, আমাদের এখানেও কিন্তু এরকম ভুয়া নিয়োগপত্র দিছিল সিআইডির নামে। যার সই করা নিয়োগপত্র নিয়ে আসছে তার কাছেই গিয়ে দিছে যে আমি তো জয়েন করতে এসেছি। তো জেসমিন আমাদের এসএস অ্যাডমিন, সে তো দেখো অবাক, তার নাম দাম লেখা সবকিছু একদম অফিসিয়াল চিঠি যেরকম সেরকমই। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা রোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবছর ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় মোট 76 বার পাথর মারার ঘটনায় আহত হয়েছেন 15 জন। এর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ টঙ্গী ও ভৈরব এলাকা। পাথর নিক্ষেপ রোধে সোমবার কমলাপুর রেল থেকে জয়দেবপুর পর্যন্ত সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও রেল স্টেশনে সভার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থানে চলন্ত ট্রেনে অহরই ঘটছে পাথর নিক্ষেপের ঘটনা। এতে যাত্রীরা আহত হওয়ার পাশাপাশি একাধিক মৃত্যুও ঘটেছে। সম্প্রতি পাথর নিক্ষেপ উদ্বেগজনক হারে বাড়ায় বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে রেল কর্তৃপক্ষ। পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতা সৃষ্টিতে সোমবার প্রচারণা চালানো হয় কমলাপুর থেকে জয়দেবপুর পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ সময় রেলওয়ের আশেপাশের বস্তি থেকে ছোড়া হয় পাথর। বস্তি উচ্ছেদে রেলওয়ের বিভিন্ন সময়ের অভিযানে ক্ষুব্ধ ব্যক্তিরা এবং অনেকে খেলার ছলে চলন্ত ট্রেনে পাথর ছোড়ে। ট্রেনে চলায় নিরাপত্তার শঙ্কা জানিয়ে পাথর নিক্ষেপ বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি করেছেন যাত্রীরা। আমি একবার দেখেছিলাম, একজন মুরব্বী পাথর নিক্ষেপ করছিল ট্রেনের মধ্যে। ছাদ থেকে আপনার পাথর নিক্ষেপ করছে, পরে আমার লুকিং গ্লাস দিয়ে বের হয়ে গেছে, অল্পের জন্য আমার মাথায় লাগেনি। ঢাকা বিভাগে এবছর মোট 76টি পাথর নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন 15 জন। ঢাকার তেজগাঁও এবং টঙ্গী ও ভৈরব এলাকায় সবচেয়ে বেশি ঘটেছে পাথর নিক্ষেপ। ইতিমধ্যে আমরা বিশেষ অভিযান পরিচালিত করেছি। আমাদের আরএনবি বাহিনী আছেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি পুলিশ আছেন, সমন্বিতভাবে ওনারা অভিযান চালিয়ে কয়েকজনকে ধরেছেন। পাথর নিক্ষেপের সাথে জড়িত সন্দেহে এবছর ঢাকা বিভাগ মোট 15 জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পাথর নিক্ষেপকারীদের ধরিয়ে দিতে ঘোষণা করা হয়েছে 10,000 টাকার পুরস্কার। আমরা এই জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছি, যাত্রীদেরকে সচেতন করা, পাশাপাশি আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করা, যেন পাথর নিক্ষেপ একটা নিন্দনীয় এবং খুব বাজে কাজ, এতে যেমন একজন যাত্রী মৃত্যু পর্যন্তও হতে পারে, যে জানমালের ক্ষতিবার, সেই আলোকেই আজকের এই কার্যক্রম। এবছর সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট 110 বার ট্রেনে পাথর নিক্ষেপ হয়েছে। পাথরের আঘাতে ট্রেনের 103টি জানলার কাচ ভেঙেছে। আহত হয়েছেন 29 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে চাহিদা থাকা এবং লাভবান হওয়ায় প্রতি বছর নরসিংদীতে বাড়ছে আখের আবাদ। তুলনামূলক অন্য ফসলের চেয়ে উৎপাদন খরচ কম হওয়ায় আগ্রহী হচ্ছেন চাষিরা। আবহাওয়া ও মাটির গুণাগুণ বিবেচনায় আখের আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। একসময় নরসিংদীতে আখের খ্যাতি থাকলেও চিনিকল বন্ধের পর ক্রমাগত লোকসানে আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নেন চাষিরা। তবে জেলায় আবারও আখের আবাদ বেড়েছে। তুলনামূলক অন্য ফসলের চেয়ে খরচ কম হয় আখ চাষে ঝুঁকছেন অনেকেই। পাট দান করলে যে খরচ হয়, এই খরচ দেওয়া পোষায় না। এখন আমরা সবাই উক চাষের জন্য ভালো করে কইলে এক কানি ক্ষেত আমরা ক্ষেত 2 লাখ টাকা বেশি। আবহাওয়া খুব কারণে উক আমরা ফলন ভালো পাইছি। আমাদের দিয়ে আরও পাশে আরও ক্ষেত করতে। এবার প্রতি বিঘাতে আখের উৎপাদন খরচ 30 থেকে 45 হাজার টাকা। তবে উৎপাদিত আখ বিক্রি হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। এছাড়া খুচরা বাজারেও আকার ভেদে প্রতি পিস আখের দাম 30 থেকে 90 টাকা পর্যন্ত।
আগে তো মনে করেন অল্প অল্প কিছু করছে, এখন মনে করেন একজনের দেখে আরেকজনে করতেছে। সুপুরতানা রূপ খাওয়াই বালা, মিষ্টি বেশি, মাটির গুণে। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলের আবহাওয়া আখের আবাদের জন্য উপযোগী। এছাড়া খরচ কম হওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। তাদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। কিভাবে আখ চাষাবাদ করবে, কখন কি এটার ম্যানেজমেন্ট করবে, ইন্টারকালচারাল অপারেশন করবে, এই সকল দিকগুলো আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক কৃষকদেরকে তাদের সহায়তা দিয়ে যাচ্ছে। চলতি মৌসুমে জেলার 140 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। 5 বছর আগে যা ছিল 80 হেক্টর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রত্যন্ত গ্রাম তামাই। এই গ্রামেরই 3 বোন অনলাইন ভিত্তিক ফাস্টফুডের রেস্তোরাঁ করে পেয়েছেন সফলতা। অল্পদিনেই তাদের এই উদ্যোগ জনপ্রিয় হয়ে ওঠায় উদ্যোক্তাদের স্বপ্ন বিভিন্ন জেলায় ব্যবসার প্রসার ঘটানো। সিরাজগঞ্জের তামাই গ্রামটি তাঁতশিল্প সমৃদ্ধ হওয়ায় প্রথমে অনলাইনে কাপড়ের ব্যবসা শুরু করেন ঢাকার একটি বেসরকারি কলেজে অধ্যয়নরত জাকিয়া আফরোজ জয়ন। করোনার প্রকোপ শুরু হওয়ায় মাস্টার্সে ভর্তি না হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। এরপরই 2 বোনকে সঙ্গী করে শুরু করেন অনলাইন ফাস্টফুড রেস্তোরাঁ। 2020 সালের ডিসেম্বরে মাত্র 2,500 টাকার পুঁজি নিয়ে যাত্রা শুরু হয় তামাই ফুড কার্টের। খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে ওঠে এই উদ্যোগ। অর্ডার বাড়তে থাকায় বেড়েছে পরিসরও। প্রথম দিনেই আমার পেজে লাইক হয়েছিল 100, আর খাবারের অর্ডার পেয়েছিলাম 5টা। তো প্রথম অর্ডার থেকে আমি আসলে নিজে থেকে অনুপ্রেরণা পাই যে নিশ্চয়ই এটা নিয়ে ভালো কিছু হবে। আমি আগে শুরু করেছিলাম আমার বাসার কিচেনে। এখন বাসার কিচেনের পরে আমরা আলাদা একটা অফিস নিতে সক্ষম হয়েছি, টিএফসির আলাদা একটা অফিস, যেখানে আমার মতো আরও অনেক মেয়েরা কাজ করে। মেয়েদের তৈরি খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেন বাবা নাসিমুল গনি। মেয়েদের সফলতায় গর্বিত তিনি। সবাই একটু কোন নজরে তাকাইতো যে কি ব্যবসা শুরু করছে, খাবার নিজে বাড়ি দিতেছে। তারপরে আস্তে আস্তে যখন আমার এটা পরিধি যখন বেড়ে গেল, এখন সবাই এটাকে স্বাগত জানাইতেছে। শুধু গ্রাম নয়, বেলকুচিতে ঘুরতে আসলেই অনেকে এখন চেখে দেখেন তামাই ফুড কার্টের খাবার। পাওয়া যায় না এখানে ব্যতিক্রম, যখনই যেটা অর্ডার করা হয় সেটাই দিয়ে আসি একটু পরেই। কম প্রাইসের মধ্যে ভালো একটা সার্ভিস দেওয়ার ট্রাই করতেছে, তো সেখান থেকে আর কি আমার মূলত আসে। প্রত্যন্ত গ্রামে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক বলেন, প্রয়োজনে সব রকমের সহযোগিতা করা হবে তাদের। ট্রেনিং, তারপরে তাদের ট্রেনিংয়ের পরে তাদের লোনের ব্যবস্থা করে দেওয়া, বা তাদের বিভিন্ন কোনো ফ্যাক্টরির সাথে কাজে করার যে পরিবেশ সৃষ্টি করে দেওয়া, এই কাজগুলো করার জন্য কিন্তু বিডা থেকে যে ট্রেনিংগুলো হয়েছে বা আমাদের যে যুব ট্রেনিংগুলো হচ্ছে, আমরা চাচ্ছি সেই ট্রেনিংগুলোতে তাদেরকে আরও অঙ্গাঙ্গিভাবে এই কাজগুলো করে দেওয়ার জন্য। আপাতত বেলকুচিতেই মিলবে তামাই ফুড কার্টের খাবার। ফেসবুকে দেওয়া নম্বরে অর্ডার করলে পৌঁছে যাবে দোরগোড়ায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক ডক্টর ইনামুল হকের মরদেহ আজ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সকাল 10:30 থেকে প্রায় 1 ঘণ্টা চলবে এই শ্রদ্ধা নিবেদন। এরপর বাদজোহর বনানী গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। সোমবার বেইলি রোডে নিজ বাসায় মারা যান ডক্টর ইনামুল হক। সন্ধ্যা 6:30টায় নিজ বাসায় হয় প্রথম জানাজা। সব ছেলেমেয়েরা এসেছে, কিন্তু কেউ তোমার খোঁজ নিল না। অভিনেতা, নির্দেশক, নাট্যকার সব অঙ্গনেই অবাধ বিচরণ ছিল ডক্টর ইনামুল হকের। সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি পেলেও পাশাপাশি চালিয়ে গেছেন বুয়েটের শিক্ষকতা পেশা। 78 বছর বয়সে গুণী এই নাট্যজন চলে গেলেন না ফেরার দেশে। সোমবার দুপুরে খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবাই ওকে কত ভালোবাসত এবং ও ভালোবাসা ছাড়া কিছুই জানতো না। ও মানব প্রেমী ছিল। একজন মানুষ আমাকে কিছু না বলে চলে গেল। তার মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। টেলিভিশন নাটক, চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলন, সকল কিছুর সাথে মানুষটি ছিল। একসঙ্গে অভিনয় করেছি, কত স্মৃতি, কত স্মৃতি যে এইভাবে চলে যাবে এটা ভাবতেও পারিনি। ব্যক্তি জীবনে অধ্যাপনা করতেন এবং তেমনি করে নাটকের একটা পরিবার গড়ে তুলেছেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন গুণী ব্যক্তিত্বকে আমরা হারালাম। গুণী এই নাট্যজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় নিজ বাসায় হয় ইনামুল হকের প্রথম জানাজা। মঙ্গলবার বেলা 10:30টায়
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তার মরদেহ। 11টার মধ্যে আমরা শহীদ মিনারে নিয়ে যাব, উনি এখানে থাকবেন। ওখানে যারা শ্রদ্ধা জানাতে চান এখানে আসবেন। বাদ জোহর বনানী গোরস্থানে আমরা ওনাকে দাফন করব। ইনামুল হকের পুরো পরিবারই নাট্য জগতের সঙ্গে জড়িত। সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21 পদক। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে করোনার মুখে খাওয়া ওষুধের জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান মার্ক অ্যান্ড কোং। সোমবার মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবেদন করেন তারা। প্রতিষ্ঠানটির দাবি, হালকা থেকে মাঝারি উপসর্গের রোগীদের চিকিৎসার পাশাপাশি 50% মৃত্যু ঝুঁকি কমাতে সক্ষম এই ট্যাবলেট। এটির অনুমোদন পেলে ঘরে বসেই করোনার চিকিৎসা করা যাবে বলে মত তাদের। এদিকে বিশ্বে করোনায় একদিনে 4,500 মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 48,72,000-এর বেশি। নতুন 3 লাখের বেশি রোগী নিয়ে মোট আক্রান্ত 23,89,00,000 ছাড়ালো। রাশিয়ায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি 957 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণ গেছে 333 জনের। ব্রাজিলে একদিনে 219 ও ভারতে 177 জনের মৃত্যু হয়েছে। কয়েক সপ্তাহের ভারী বৃষ্টির পর ভয়াবহ বন্যার কবলে চীনের শানঝি প্রদেশ। এতে প্রদেশটির 70টির বেশি জেলায় 20 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়। ভারী বৃষ্টি বন্যায় ধসে গেছে 17,000 ঘরবাড়ি, ঘটছে ভূমিধসের ঘটনাও। ঝুঁকিতে আছে প্রদেশটির বেশ কিছু প্রাচীন স্মৃতিস্তম্ভ। কর্তৃপক্ষ বলছে, ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। বার্তা সংস্থা সিনহুয়া বলছে, 1,20,000-এরও বেশি লোককে জরুরি ভিত্তিতে নিরাপদে সরানো হয়েছে। তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। প্রদেশটিতে ভূমিধসে পুলিশের 4 সদস্যের মৃত্যুর খবর দিয়েছে গ্লোবাল টাইমস। গত সপ্তাহে প্রাদেশিক রাজধানীতে প্রায় 185.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। টি-20 বিশ্বকাপের 2 অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে আবুধাবিতে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই আজ রাত 8টায়। আইপিএল মিশন শেষে যুক্ত হয়েছেন মুস্তাফিজ। তার উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। হাবিবুল বাশার বলছেন, এবার দলকে অনেক বেশি উজ্জীবিত মনে হচ্ছে। বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা এই নির্বাচকের। আবু জায়েদ ক্রিকেট একাডেমি, রাজস্থান থেকে টাইগার ডেরাই মুস্তাফিজ তাসকিনের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় হয়তো আইপিএল অভিজ্ঞতায় শেয়ার করেছেন। হালকা ওয়ার্ম আপে চনমনে টিম টাইগার্স, স্ট্যান্ড বাই থেকে স্কোয়াডে ঢোকা রুবেল অন্যরকম অপেক্ষায়। একদিকে সোহানের কিপিং অনুশীলন, অন্যদিকে ব্যাটিংয়ে মনোযোগী মুশফিক। 2 নেটে ওপেনার নাইম লিটনের মধ্যে ভালো করার তাড়না পরিষ্কার। মূল লড়াইয়ের আগে 2 প্রস্তুতি ম্যাচের গুরুত্ব অনেক। শ্রীলঙ্কার সাথে জিতে আত্মবিশ্বাস বাড়ানোই টার্গেট। মুস্তাফিজের দলের ফেরাটা ডেফিনেটলি, আমি দলের সাথে যোগ দেওয়াটা ডেফিনেটলি অনেক বড় একটা ব্যাপার। সবাই ও এখানে খেলে গেছে, খেলছিল এখানে, তো এখানকার কন্ডিশনটা কেমন হতে পারে সব কিছু খুব ভালো জানে, সেটা আমরা জানতে পারছি। আশা করি সাকিবও খুব দ্রুত দলের সাথে যোগ দেবে। সব মিলিয়ে সোফার সো গুড, সব কিছু ভালো যাচ্ছে। আশা করছি যে এবারে ওয়ার্ল্ড কাপটা আমরা ভালো করব। চিন্তার কারণ মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেস। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন না অধিনায়ক, থাকবেন বিশ্রামে। রিয়াদের অবভিয়াসলি একটু হালকা স্লাইড ব্যাক পেন আছে, বাট যেহেতু সামনে যখন আমাদের কম্পিটিশন শুরু হবে তখন খুব একটা বিশ্রাম পাওয়ার সুযোগ নেই। ব্যাক টু ব্যাক ম্যাচ আছে, যার জন্য আমরা কোনো রিস্ক নিচ্ছি না। লঙ্কা পরীক্ষার একদিন পর আয়ারল্যান্ডের সাথে মোকাবিলা, তারপর আবারও ওমানে ফিরবে বাংলাদেশ দল। 17 তারিখ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে মূল মিশন। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতিতে ক্লান্তি দূর করে নতুন উদ্যমে প্রস্তুত বাংলাদেশ দল। বুধবার নেপালকে হারিয়ে সাফের ফাইনালে চোখ রাখছে লাল সবুজ। কঠিন পরীক্ষায় চাপমুক্ত থেকে শতভাগ দেওয়ার তাগিদ দিচ্ছেন দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। আর প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙার প্রত্যয় মিডফিল্ডার রাকিব হোসেনের। সমীকরণের মারপ্যাচ তৈরি হয়নি শেষ পর্যন্ত। 13 অক্টোবরের 2টো ম্যাচই এখন অঘোষিত সেমিফাইনাল। ভারত মালদ্বীপ ম্যাচ থেকে এক দল আর বাংলাদেশ নেপাল ম্যাচ থেকে আরেক দল যাবে সাফের ফাইনালে, যেখানে মালদ্বীপ আর নেপাল ড্র হলেও চলে। অন্যদিকে বাংলাদেশের মতো ভারতেরও হিসাব মেলাতে জয় ছাড়া কোনো পথ নেই। বেঙ্গল টাইগাররা দাঁতে দাঁত চেপে তৈরি হচ্ছে হিমালয়ের দেশ নেপালকে হারাতে। 3 ম্যাচে 6 পয়েন্ট নেপাল আর মালদ্বীপের।
ভারতের পয়েন্ট 5 আর বাংলাদেশের 4। শিরোপা স্বপ্নের পথে হাঁটতে সেরা ম্যাচ খেলার শপথ বাংলাদেশ শিবিরে। যদি আমরা এগিয়ে থাকতাম, তারা পিছিয়ে থাকতো, সেটা আমাদের জন্য বাড়তি প্রেশারের হতো যে আমরা তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবো কিনা। এখানে তাদের এই উল্টা সেই প্রেশারটা নিতে হবে যে আমরা বাংলাদেশকে আটকে রাখতে পারবো কিনা। আমি মনে করছি যে এটা অনেকদিন পর একটা গোল্ডেন অপরচুনিটি এবং সেটা আমরা অ্যাভেল করতে সমর্থ হব। ব্রুজন শিষ্যদের টক্কর দিতে হবে নেপালের গতিময় ফুটবলের সঙ্গে। যদিও সাফের সবশেষ 3 আসরে নেপালের শক্তির সাথে পেরে ওঠেনি লাল সবুজ। জামাল তোপুরা তাই ব্যাকফুটে থেকেই শুরু করবে ম্যাচ। বাংলাদেশ কোচও নেপাল ম্যাচকে ঘিরে তার পরিকল্পনা সাজিয়েছেন নতুনভাবে। ওরা কম্প্যাক্ট থাকে, সবসময় ডিফেন্স কম্প্যাক্ট থাকে। আমরা চেষ্টা করতেছি, আমরা পরিশ্রম করতেছি প্রতিদিন মাঠে। দেখেন আমরা আজকে ক্রস হয়েছে, অনেক অ্যাটাক হয়েছে, তারপর গোল হয়েছে। তো আমরা চেষ্টা করতেছি, আমরা চেষ্টা করবো যে সামনে ম্যাচে গোল করার। আয়োজকদের অব্যবস্থাপনার বিষয়টি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনকে লিখিত আকারে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। নেপাল ভারত ম্যাচের পর যদুবিন্দুর হিসেবটা এখন অতীত। হিমালয় দেশটির বিপক্ষে জিততেই হবে বেঙ্গল টাইগার্সের। হার কিংবা ড্র ছিটকে দেবে সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ থেকে। পারবে কি বাংলাদেশ, সেটার জন্য অপেক্ষা 13 অক্টোবর পর্যন্ত। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। সবার আগে কাতার বিশ্বকাপের টিকিট পেল জার্মানি। রাতে বিশ্বকাপ বাছাইয়ে নর্থ মেসিডোনিয়াকে 4-0 গোলে উড়িয়ে মূল পর্ব জায়গা করে নেয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও প্রতিপক্ষের মাঠে শুরুটা আশা জাগানিয়া ছিল না জার্মানির। একের পর এক আক্রমণের পরও প্রথমার্ধ শেষ গোল শূন্যে। বিরতির পর গোলমুখ খোলেন কাই হাভার্টস। 70 মিনিটে দারুণ ভলিতে জাল খুঁজে নেন টিমো ভের্নার। এর কিছুক্ষণ পর জোড়া পূর্ণ করেন চেলসি তারকা। শেষ দিকে অনেকটা একক নৈপুণ্যের লক্ষ্যভেদ করেন জামাল মুসিয়ালা। অন্যদিকে আরেক ম্যাচে জিব্রাল্টার জালে গোল উৎসব করেছে নেদারল্যান্ডস। মেমফিস ডিপায়ের জোড়া গোলে ডাচদের জয় 6-0 ব্যবধানে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।